ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটি 50কে দেখলে দেখাবে নিফটি আজকের দিনে এখনও পর্যন্ত 0.75% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে নিফটি পজিটিভ ওপেন হয়েছিল সেখান থেকে ব্যাপক একটা গিরাভার দেখিয়েছে। দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনের হাই থেকে 0.2% মতন ডাউনে নেমেছিল। তো অবশেষে অনেকটা কামব্যাককেও কিন্তু দেখা গেছে নিফটির মধ্যে। এখনও পর্যন্ত নিফটি 0.77% ডাউন সাইড রয়েছে, যেখানে গ্লোবাল মার্কেট কিন্তু যথেষ্ট পজিটিভ এবং ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো কেন আজকের দিনে আমাদের মার্কেটে এরকম নেগেটিভ পারফরমেন্স দেখা গেছে, ডিটেলস আলোচনা করেছি ফার্স্ট ভিডিওতে। আজকের দিনে যারা দেখেনি তারা প্লেলিস্ট থেকে কিন্তু দেখে নিতে পারেন। এক্সিস ব্যাংক ব্যাংকিং সেক্টরের একটা দিগ্গজ ব্যাংক, যেই ব্যাংকটা আজকের দিনে দেখলে দেখা যাবে 3% মতন নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে, যেখানে ওপেনিং হয়েছিল গ্যাপ ডাউন এবং সেখান থেকে কিন্তু আরও নিচে চলে এসেছিলো। কোনো এক সময় কোম্পানিটা 4.5%-এর ওপরে নিচে এসেছিলো। তো আজকের দিনে এরকমটা হওয়ার পিছনে কারণ কি? দেখুন, মার্কেটের প্রেশার তো একটা আছেই, তার পাশাপাশি কোম্পানিটা গতকালকে রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্টটা খুব একটা ভালো হয়নি, যেখানে প্রভিশন বেড়েছে, যেখানে প্রফিট প্রায় ফ্ল্যাট টাইপ, নেট প্রফিট বলছে মার্জিনালি ডিক্লাইন করেছে, অর্থাৎ ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে, যেখানে ইনকামের মধ্যে যে ব্যাপক একটা রাইজ দেখা গেছে সেরকম ব্যাপারও নয়। তো কালকে এই কোম্পানির রেজাল্ট নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম, যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন, যেখানে প্রভিশন, এনপিএ বলুন, প্রফিটেবিলিটি বলুন, রেভিনিউ বলুন, খরচা কী হয়েছে, ডিটেলসটা নিয়ে আলোচনা করেছি। তো রেজাল্ট অতটা ভালো হয়নি, তাই মার্কেট কোম্পানিটাকে পানিশড করছে। তার পাশাপাশি পারসিস্টেন্স সিস্টেম, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটা আজকের দিনে প্রায় 0.3% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, বা 2.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, মার্কেটের প্রেশারের জন্য নিচে এসেছিল, তারপরে কোম্পানিটার মধ্যে কিন্তু আবারও কামব্যাক দেখা গেছে। তো এই কোম্পানিটা এরকম ভালো পারফরমেন্স দেখানোর পিছনে কারণ কি এই মার্কেটে যদি বলেন, তাহলে কোম্পানিটার রেজাল্ট, যেখানে কোয়ার্টার ফোরের রেজাল্ট এই কোম্পানিটা যথেষ্ট ভালো করেছে, ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস। তো এই কোম্পানির রেজাল্টও যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে, কারণ কালকে আমি এই কোম্পানির রেজাল্টটা নিয়েও ডিটেলসে আলোচনা করেছিলাম। সুইগি, যেখানে কোম্পানিটা ফুড ডেলিভারির কাজ করে, কুইক কমার্স এবং ই কমার্সে কোম্পানিটার ব্যাপক একটা যোগদান রয়েছে। আজকে দেখলে দেখা যাবে যে মার্কেটের প্রেশার আছে এবং এই কোম্পানিটা 5% মতন একটা কারেকশান দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটার একটা বলতে পারেন যে অগ্নি পরীক্ষা। কেন বলছি? সামনের দিনে আসতে চলেছে, কারণ আইপিও জাস্ট কিছুদিন আগে এসছে এই কোম্পানিটার। তো আইপিও আনার সময় কিন্তু ইনস্টিটিউশন ইনভেস্টরদের একটা লক ইন পিরিয়ড থাকে, তো সেই লক ইন পিরিয়ডের কিন্তু একটা টাইমিং বেঁধে ধরা হয়। তো এই টাইমিংয়ের মধ্যে সেই ইনস্টিটিউশন ইনভেস্টর এই কোম্পানির শেয়ারটাকে সেল করতে পারবে না, তো সেই লক ইন পিরিয়ডটা কিন্তু শেষ হয়ে আসছে। তো চলুন দেখে নিই, যেখানে এই সুইগি এই কোম্পানিটার যে লক ইন পিরিয়ড সেটা হচ্ছে 12ই মে। এপ্রিল মাস চলছে, আজকে 25 তারিখ, এপ্রিল মাস প্রায় শেষের দিকে। তো এই জায়গায় দাঁড়িয়ে নেক্সট মাসই হচ্ছে মে মাস, তো মে মাসের 12 তারিখে কিন্তু এই কোম্পানিটার লকিং পিরিয়ড রয়েছে। তো যারা সেল করতে চায় তারা অবশ্যই সেল করবে। এখন দেখার বিষয় যে মার্কেট এই রিয়াকশানটা কীরকম দেখায়, কারণ প্রচুর মানুষ সেল করবে মার্কেটে, বা প্রচুর ইনস্টিটিউশন ইনভেস্টার সেল করবে মার্কেটে, এই কোম্পানির শেয়ারের অ্যাভেলেবিলিটি বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বায়ারের সংখ্যা বেশি হবে নাকি কম হবে, তার ফলে মার্কেট উপরের দিকে উঠবে না নিচের দিকে উঠবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তবে জেএম ফাইন্যান্সিয়াল, একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কী করছে, বাই রেটিং দিচ্ছে সুইগিকে নিয়ে। কোম্পানিটার আইপিও প্রাইস ছিল কত, 390। তো কোম্পানিটা অলরেডি কিন্তু তার আইপিও প্রাইস থেকে অনেকটা নিচে চলছে, প্রায় 12%। তো এই জায়গায় দাঁড়িয়ে কোনো ইনস্টিটিউশন ইনভেস্টারই কিন্তু লসে সেল মনে হয় না করবে, আর করলেও সেই সংখ্যাটা কিন্তু কম হবে। তো এই কারণে কিন্তু জেএম ফাইন্যান্সিয়াল এই কোম্পানিটাকে নিয়ে বলছে যে এই কোম্পানিটা এখান থেকে আর পড়বে না, এবং যেহেতু বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, তার জন্য কোম্পানিটাকে নিয়ে বাই কল দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে হয়তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট দিচ্ছে 500। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি যে কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফট এবং ফাইটার হেলিকপ্টার তৈরি করে, তার পাশাপাশি এরোস্পেস ড্রোন সেগমেন্টে এই কোম্পানিটার এক্সপোজার আছে, যেখানে শুধু ফাইটার এয়ারক্রাফট বা ফাইটার হেলিকপ্টার তৈরি করে এরকম ব্যাপার নয়, কোম্পানিটা মেনটেন্যান্সের কাজ করে এবং পার্টসও প্রোভাইড করে। তা আজকের দিনে মার্কেটের প্রেশার ছিল বলে কোম্পানিটাও নিচে এসছে, কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে মতিলাল ওসওয়াল, একটা ডোমেস্টিক দিগ্গজ ব্রোকিং হাউস, তারা
এইচএলকে নিয়ে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে নিয়ে বুলিশ এবং তারা বাই রেটিং দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। টার্গেট কি দিচ্ছে 5100, 18.74% আপসাইড মুভমেন্টের কথা বলছে প্রিভিয়াস ক্লোজিং থেকে। দেখুন থার্সডে ক্লোজিং থেকে, যেখানে কোম্পানিটার সাপ্লাই চেন নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, ঠিক সময়ে ইঞ্জিন আসছিল না এবং ঠিক সময়ে কোম্পানিটা এয়ারক্রাফট প্রোভাইড করতে পারছিল না ইন্ডিয়ান এয়ারফোর্সকে। তো সেই ইস্যুটা সাপ্লাই চেনের, সেটা কিন্তু বলছে কি আন্ডার কন্ট্রোল। তো আন্ডার কন্ট্রোল এই জন্যই কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে শুধু মতিলাল ওসওয়াল না, ভালো ভালো ব্রোকিং হাউসরা পুলিশ। তো এই কারণেই কিন্তু মতিলাল ওসওয়াল এই কোম্পানিটার টার্গেট 5100 দিচ্ছে, কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। এবং এই ব্রোকিং হাউসটা আরও বলছে কি বলছে, যে নেক্সট 2 থেকে 3 বছর স্ট্রং গ্রোথ দেখা যাবে এইচএএল এর মধ্যে। কারণ হিসেবে কি বলছে, কারণ হিসাবে বলছে যে MK1-এ 97 এয়ারক্রাফট, যেখানে 65,000 কারোরের অর্ডার এই কোম্পানিটার কাছে রয়েছে, এবং তার পাশাপাশি সুকুই 30 MK1 84 এয়ারক্রাফট, যেখানে 63,000 কারোরের অর্ডার। এই দুটো অর্ডার কিন্তু কার কাছে রয়েছে, এইচএএল এর কাছে। তো এই দুটো অর্ডার যদি তারা কমপ্লিট করে দিতে পারে তাহলে কিন্তু ব্যাপক একটা ইনফ্লো এই কোম্পানির কাছে আসবে, অর্থাৎ রেভিনিউ বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে। মারুতি সুজুকি, তো কোম্পানিটা অটো সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, যেখানে আজকের দিনে দেখলে দেখা যাবে এই কোম্পানিটার মধ্যে 2% মতন একটা ভারী ভারকাম গিরাওয়াট দেখা গেছে। তো এই কোম্পানিটার রেজাল্ট আজকের দিনে 6টায় আসার কথা ছিল, 6 PM-এ। তো কোম্পানিটার রেজাল্ট ডিউরিং মার্কেটে চলে এসছে। তো চলুন অ্যাট ফার্স্ট কোম্পানিটার রেজাল্টটা দেখে নিই, যেখানে বোর্ড অফ ডিরেক্টর কী করেছে, রেকমেন্ড করেছে ফাইনাল ডিভিডেন্ড। তো কোম্পানিটা কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দিতে চলেছে। কত টাকা করে ডিভিডেন্ডের কথা বলছে, 135 টাকা করে ডিভিডেন্ডের কথা বলছে, অর্থাৎ কোম্পানিটা কিন্তু 135 টাকা করে ডিভিডেন্ড দেবে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব, রুপিস কি আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কি বলছে, সিকোয়েন্স বলছে যে মার্চ 24, ডিসেম্বর 24, মার্চ 25, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম কি বলছে, টোটাল ইনকাম বলছে যে কোম্পানিটা 1 বছর আগে 3,96,548, আগের কোয়ার্টারে 3,98,220, এই কোয়ার্টারে 4,24,313। তো ইনকাম তো 3,96,000টা 4,24,000 হয়েছে এবং 3,98,000টা 4,24,000 হয়েছে। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির ইনকাম কিন্তু বেড়েছে। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস, তো এক্সপেন্সেস যদি দেখি তাহলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী করেছে, 1 বছর আগে 3,46,000 খরচা করেছে, আগের কোয়ার্টারে 3,51,000, এই কোয়ার্টারে 3,75,000। তো খরচাও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 51,076, আগের কোয়ার্টারে 47,260, এই কোয়ার্টারে 49,177। তো কোম্পানির প্রফিট, অপারেটিং প্রফিট কিন্তু ইয়ারলি পড়েছে, কোয়ার্টারলি সামান্য বেড়েছে। তো পড়ার পিছনে কারণ খরচা। কোম্পানি খরচাটাকে 1 বছর আগে যথেষ্ট কন্ট্রোল করেছিল, কিন্তু এবার খরচাটা অনেক বেড়েছে তুলনামূলকভাবে, যার জন্য রেভিনিউ ভালো আর্ন করলেও, ইয়ারলি জাম্প করলেও, অনেকটা জাম্প করলেও কিন্তু কোম্পানির অপারেটিং প্রফিট যেটা, সেটা কিন্তু অনেকটাই পড়েছে ইয়ারলি। এবার আমরা কি দেখব, প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট, যেটা কোম্পানির ঘরে ঢোকে, দেখলে দেখা যাবে 39,523, 37,269, 39,111। তো যেরকম কোম্পানি অপারেটিং প্রফিট শো করেছিল সেরকমই কিন্তু মেন প্রফিট শো করেছে, যেখানে ইয়ারলি গিরাওয়াট দেখা গেছে সামান্য, কোয়ার্টারলি কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো কোম্পানির রেজাল্ট যেটা প্রেজেন্ট করেছে সেই রেজাল্টটা কিন্তু মার্কেটের ভালো লাগেনি, যার জন্য কিন্তু মার্কেটের মধ্যে এই কোম্পানিটার একটা ভালো গিরাওয়াট দেখাচ্ছে। তবে মাথায় রাখবেন স্যার, এই কোম্পানিটা কিন্তু নাম্বার 1 কোম্পানি প্রাইভেট ভেহিকলসের মধ্যে, প্রায় 50%-এর কাছাকাছি কিন্তু মার্কেট ক্যাপচার করে রেখেছে মারুতি সুজুকি। ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা এগ্রেসিভলি কাজ করছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছিল বলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।